7 নম্বর প্রশ্নতে যদি দেখি যে একটি পরিবাহী তারের দৈর্ঘ্য যত বাড়বে রোধ কিন্তু তত বাড়বে, অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়ে রোধ বাড়ে, এর সাথে সমানুপাতিক সম্পর্ক। কারণ হচ্ছে দৈর্ঘ্য যত বাড়বে অনুপরমাণুর সংখ্যাও কিন্তু বাড়বে, আর অনুপরমাণুর সংখ্যা যত বাড়বে এর এই তারের ভিতরে যখন ইলেকট্রনটা এদিকে বরাবর যাবে তখন কিন্তু সংঘর্ষটা এদিক বরাবর হবে, অর্থাৎ ইলেকট্রন যাওয়ার পথে অনুপরমাণুগুলো বেশি থাকার কারণে এই ইলেকট্রনের সাথে অনুপরমাণুগুলোর সংঘর্ষ ঘটবে। সংঘর্ষ ঘটলে ইলেকট্রন চলাচলে বাধা সৃষ্টি হবে, আর ইলেকট্রন চলাচলে বাধা যে সৃষ্টি হলে ইলেকট্রন চলাচলে বাধাটাকে আমরা রোধ বলি। তাহলে দৈর্ঘ্য যত বেশি হবে পরমাণুর সংখ্যা তত বেশি হবে, সেক্ষেত্রে এই রোধের পরিমাণও বাধা বেশি হবে এবং রোধের পরিমাণও বেশি হবে। এই জন্য কোনো পরিবাহীর রোধ কিন্তু তার দৈর্ঘ্যের সমানুপাতিক। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2026 এবং 2027 এবং 2028 সালে রয়েছে, তোমাদের জন্য আজকে আমরা সমাধান করব বোর্ড পরীক্ষার যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো সমাধান করলে আমরা 25 মতো 25 পেতে পারবো। আজকে সমাধান করব আমার হাতে থাকা দিনাজপুর বোর্ড 2025 সালের যে এমসিকিউটি রয়েছে সেই এমসিকিউটি। এখানে 1 নাম্বার প্রশ্নতে রয়েছে চোখের আলোক সংবেদী অংশ কোনটি? চোখের আলোক সংবেদী অংশ আমরা জানি যে রেটিনা হচ্ছে চোখের আলোক সংবেদী অংশ, কারণ এখানে যদি আলো পড়ে তখন এই আলোটি মস্তিষ্কে গিয়ে এক প্রকার উদ্দীপনা সৃষ্টি করে। এই জন্য আমরা বলতে পারি চোখের আলোক সংবেদনশীল অংশ কিন্তু হচ্ছে রেটিনা, অর্থাৎ এক্ষেত্রে ক নাম্বার অপশন কিন্তু সঠিক উত্তর। তারপর 2 নম্বরে একটি উদ্দীপক দেয়া আছে, এই উদ্দীপকের আলোকে 2 এবং 3 নং প্রশ্নের উত্তর দিতে বলেছে। আমরা উদ্দীপকটি একটু দেখি। এখানে এ একটি গোলক, এই গোলকের চার্জ দেওয়া আছে আমাদের 10 কুলম্ব এবং এই গোলক থেকে বি গোলকের যে দূরত্ব এটি দেওয়া দিচ্ছে আমাদের 100 সেন্টিমিটার। একে মিটার যদি বানাই তাহলে হবে 1 মিটার হবে। তারপর বি একটি গোলক, এই গোলকের মধ্যে চার্জ দিয়ে দিচ্ছে আমাদের 2 কুলম্ব। এখন প্রশ্ন হচ্ছে এ ও বি গোলকের 2 নম্বর প্রশ্ন হচ্ছে এ ও বি গোলকের মধ্যে বল কত? আমরা জানি বল F সমান এই কে Q1 Q2 বাই ডি স্কয়ার, এরকম আমরা জানি। এক্ষেত্রে আমরা যদি দেখি যে কে এর মান হচ্ছে 9 গুণন 10 টু দি পাওয়ার 9 গুণন এই চার্জের মান হচ্ছে 10 কুলম্ব, আর এটা হচ্ছে 2 কুলম্ব এবং দূরত্ব কিন্তু হচ্ছে আমাদের 1, একের উপর স্কয়ার করলে একই হবে। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হবে 1.8 গুণন 10 টু দি পাওয়ার 11 নিউটন, অর্থাৎ এটি কিন্তু হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমাদের প্রশ্ন নাম্বার 3, প্রশ্ন 3-এ বলা আছে এ ও বি স্পর্শ করে পূর্বাস্থানে ফিরে আনলে নিচের কোনটি সঠিক হবে? আমরা এ ও বি কে যদি স্পর্শ করাই তাহলে এক্ষেত্রে আছে আমাদের একটাতে আছে 10 কুলম্ব এবং আরেকটিতে আছে 2 কুলম্ব। এই 10 এবং 2 কুলম্ব এই দুটি কিন্তু সমান হয়ে যাবে। দুটি যদি সমান হয় তখন হবে 10 আর 2 12, 12 কে 2 ভাগ করলে হবে 6 কুলম্ব করে। 6 কুলম্ব যদি হয়ে যায় তখন কিন্তু এইগুলো থেকে চার্জ এইগুলোকে স্থানান্তরিত হবে না। এখন অপশনগুলোতে বলা হচ্ছে এ গোলকের বিভব বেশি হবে, এক্ষেত্রে এ গোলকের বিভব কিন্তু বেশি হবে না, দুটি বিভব কিন্তু সমান হবে। এবং ইলেকট্রন এ থেকে বি গোলকে যাবে, এক্ষেত্রে এটিও সঠিক নয়, কারণ ইলেকট্রন এ থেকে বি গোলকে যাবে না, কারণ এক্ষেত্রে চার্জের মান সমান। তারপর মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, এটি কিন্তু সঠিক উত্তর, কারণ এই মধ্যবিন্দুতে এই তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান কিন্তু শূন্য হবে, অর্থাৎ ই সমান শূন্য। এটি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান শূন্য হবে। তারপর আকর্ষণধর্মী বল হবে, অবশ্যই এটি আকর্ষণধর্মী বল হবে না, কারণ দুটি চার্জের মান ধনাত্মক দেওয়া আছে, এটি আকর্ষণধর্মী বল হবে না। তারপর প্রশ্ন 4-এ বলা আছে স্পিকারে কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়? আমরা জানি যে স্পিকারের মধ্যে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়, স্থায়ী চুম্বক স্পিকারের মধ্যে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে অপশন হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ, এটি সঠিক নয়। দণ্ড চুম্বক সঠিক নয়। ঘ নাম্বার অপশন ছিল স্থায়ী চুম্বক, এটি কিন্তু সঠিক। তারপর 5 নাম্বার মৌলিক কণিকার মধ্যে সবচেয়ে হালকা কোনটি? আমরা জানি যে মৌলিক কণা গুলোর মধ্যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, এছাড়া পজিট্রন, আরো কিছু কণা রয়েছে। এখন এদের মধ্যে সবচেয়ে হালকা কিন্তু হচ্ছে আমাদের ইলেকট্রন এবং পজিট্রন। এক্ষেত্রে দুটি অপশনে রয়েছে, অর্থাৎ দুটি কিন্তু সঠিক উত্তর। সবচেয়ে হালকা পজিট্রন অথবা কি ইলেকট্রন। প্রোটন কিন্তু ভারী, নিউট্রন কিন্তু ভারী। প্রশ্ন 6, দাঁতের কেভিটি ও অন্যান্য ক্ষয় বের করার জন্য কোনটি ব্যবহার করা হয়? দাঁতের কেভিটি ও অন্যান্য ক্ষয় বের করার জন্য ব্যবহার করা হয় আমরা জানি যে এক্স-রে। এই এক্স-রে কি কিন্তু এটা 6 নম্বর কোশ্চেন, যে এক্স-রে দ্বারা আমরা দাঁতের ক্ষয় কিন্তু আমরা বের করতে পারি, অর্থাৎ এক্স-রে ব্যবহার করে এটি নির্ণয় করা হয়। তারপর প্রশ্ন নম্বর 7, প্রশ্ন 7-এ বলা আছে পরিবাহীর রোধ তারের দৈর্ঘ্যের সাথে কিভাবে সম্পর্কিত? আমরা জানি যে পরিবাহীর রোধ তারের দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ একটি পরিবাহী তারের এই 7 নম্বর প্রশ্নতে যদি দেখি যে একটি পরিবাহী তারের দৈর্ঘ্য যত বাড়বে
রোধ কিন্তু তত বাড়বে। অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়ে রোধ বাড়ে, এর সাথে সমানুপাতিক সম্পর্ক। কারণ হচ্ছে দৈর্ঘ্য যত বাড়বে অনুপরমাণুর সংখ্যাও কিন্তু বাড়বে, আর অনুপরমাণুর সংখ্যা যত বাড়বে এই তারের ভিতরে যখন ইলেকট্রনটা এদিকে বরাবর যাবে তখন কিন্তু সংঘর্ষটা এদিক বরাবর হবে। অর্থাৎ ইলেকট্রন যাওয়ার পথে অনুপরমাণুগুলো বেশি থাকার কারণে এই ইলেকট্রনের সাথে অনুপরমাণুগুলোর সংঘর্ষ ঘটবে। সংঘর্ষ ঘটলে ইলেকট্রন চলাচলে বাধা সৃষ্টি হবে, আর ইলেকট্রন চলাচলে বাধা যে সৃষ্টি হলে ইলেকট্রন চলাচলে বাধাটাকে আমরা রোধ বলি। তাহলে দৈর্ঘ্য যত বেশি হবে পরমাণুর সংখ্যা তত বেশি হবে, সেক্ষেত্রে এই রোধের পরিমাণও বাধা বেশি হবে এবং রোধের পরিমাণও বেশি হবে। এই জন্য কোন পরিবাহী রোধ কিন্তু তার দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ 7 নম্বর প্রশ্নের অপশনে বলা আছে সমান সমানুপাতিক, বর্গের সমান বর্গের বর্গমূলের সমানুপাতিক, সেটি কিন্তু সমানুপাতিক। অর্থাৎ খ নাম্বার অপশনই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 8, কোনটি মৌলিক রাশি? কোনটি মৌলিক রাশি? আমরা জানি যে 7টি মৌলিক রাশি রয়েছে। 7টি মৌলিক রাশির মধ্যে তাপ মৌলিক নয়, বেগ মৌলিক নয়, বল মৌলিক নয়, তাপমাত্রা কিন্তু মৌলিক রাশি। তারপর প্রশ্ন নম্বর 9, প্রশ্ন 9 বলা আছে নিউটন কেদিন বার্স কিসের একক? প্রশ্ন নম্বর 9 বলা আছে নিউটন কেদিন বার্স কিসের একক? আমরা যদি দেখি নিউটনকে যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারবো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এক্ষেত্রে আরেকটা রয়েছে আমাদের কেদিন বার্স। এই কেজি এবং কেদিন বার্স চলে গেলে আমাদের থাকলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটি কিন্তু আমরা বলতে পারি ত্বরণের একক। সুতরাং এই এই নিউটন কেদিন বার্স কিন্তু ত্বরণের একক। অর্থাৎ 9 নম্বর যে প্রশ্নটি ছিল, 9 নম্বর প্রশ্নের উত্তরের মধ্যে রয়েছে বল, দূরত্ব, ত্বরণ এবং এই কাজ, সেক্ষেত্রে উত্তর কিন্তু হচ্ছে আমাদের ত্বরণ। তারপর প্রশ্ন নম্বর 10, 50 মিটার উচ্চতা থেকে বস্তুকে নিচে ফেলে দেওয়া হলে কত মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে? একটি বস্তুকে যদি আমরা 50 মিটার পার সেকেন্ড একটি বস্তুকে যদি আমরা 50 মিটার উপর থেকে ছেড়ে দেই, সেটি মাটিতে কত বেগে আঘাত করবে? এই বস্তুটিকে আমরা যদি 50 মিটার উপর থেকে যদি আমরা ছেড়ে দেই তাহলে এটি মাটিতে কত বেগে আঘাত করবে? আমরা জানি যে মাটিতে যখন আঘাত করবে এই সূত্র করবে সমান 2gh। এক্ষেত্রে আদিবেগ কিন্তু এই বস্তুটি আদিবেগ কিন্তু 0। আদিবেগ যদি 0 হয় তাহলে 2g, g এর মান আমরা জানি 9.8, এবং h হচ্ছে 50 মিটার, এটা কিন্তু আমাদের b স্কয়ার মান। তাহলে b মান হবে 2 গুণন 9.8 গুণন হচ্ছে 50। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর একটি মান পাবো, এবং সেটি পাবো 31.3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 31.3 মিটার পার সেকেন্ডই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা প্রশ্ন 11 দেখব। 11তে বলা আছে সাইকেলের পেডেলের গতি কোন ধরনের গতি? সাইকেলের পেডেলের গতি কোন ধরনের গতি? চলন গতি, স্পন্দন গতি, দোলন গতি ও ঘূর্ণন গতি। আমরা জানি যে সাইকেলের যখন আমরা পেডেল দেই তখন চাকাটাতে ঘুরে, চাকাটা কিন্তু এটা চলন গতি নয়, এটি কিন্তু হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। অর্থাৎ অপশন দেখে বোঝা যাচ্ছে এটি হচ্ছে ঘূর্ণন গতি আর স্পন্দন গতি নয়, কারণ চাকা যখন ঘুরবে তখন বারবার একদিকে ঘুরবে, কিন্তু স্পন্দন গতির দিক কিন্তু দুই দিক। সুতরাং এটি দোলন গতিও না, কারণ দোলন গতি এক প্রকার স্পন্দন গতি। তাহলে দোলন গতি বাদ, স্পন্দন গতিও বাদ, চলন গতিও বাদ, থাকলো আমাদের ঘূর্ণন গতি। তাহলে সাইকেলের পেডেলের গতি কোন ধরনের গতি? সেটি কিন্তু ঘূর্ণন গতি। তারপর নিচের তথ্যের আলোকে 12 নং ও 13 নং প্রশ্নের উত্তর দাও। আমরা যদি দেখি একটা বস্তু, এই বস্তুর ভর দেওয়া আছে 5 কেজি। এই বস্তু একটা যে তলে চলতেছে এই তলের ঘর্ষণ বল দেওয়া আছে আমাদের 1 নিউটন। ঘর্ষণ বলকে আমরা এফ প্রাইম ধরলাম, এফ প্রাইম সমান 1 নিউটন ঘর্ষণ বল চলছে। আর এর উপরে বল প্রয়োগ করা হয়েছে 11 নিউটন, অর্থাৎ বল প্রয়োগ করা হয়েছে আমাদের 11 নিউটন। তাহলে 11 নিউটন বল প্রয়োগ করলে ঘর্ষণ বল আছে 1 নিউটন। এখন বলছে যে ঘর্ষণ যুক্ত তলে 10 সেকেন্ড পর ব্যাক কত? তার মানে 10 সেকেন্ড পর যদি তার একটা ব্যাক হবে, এই ব্যাকটা কত? তাহলে আমাদের যেহেতু বল দেওয়া আছে আমাদের আগে ত্বরণ বের করতে হবে। আমরা আগে ত্বরণ বের করে নিব। আমরা যদি ত্বরণ বের করে নিই তাহলে আমরা লিখতে পারবো এফ মাইনাস এফ প্রাইম, অর্থাৎ মোট বল ছিল 11 থেকে ঘর্ষণ বল কিন্তু বাদ যাবে। ঘর্ষণ বল কেন বাদ যাবে? কারণ বলটা হচ্ছে এদিকে আর ঘর্ষণ বল কিন্তু তার উল্টা দিকে কাজ করে। তাহলে এফ সমান আমরা জানি এম, এখান থেকে ত্বরণটা বের করে নিব। যদি ত্বরণটা বের করি তাহলে আমরা লিখতে পারবো এফ মাইনাস এফ প্রাইম সমান এম। এখানে আমরা লিখবো 11 মাইনাস 1 ডিভাইড বাই এম এর মান ছিল 5। 10 থেকে 11 থেকে 1 গেলে থাকে 10, তাহলে 10/5, এবং এটা কাটলে থাকবো আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ত্বরণ কিন্তু পেয়েছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলছে 10 সেকেন্ড পর ব্যাক কত? 10 সেকেন্ড পর ব্যাক যদি চেয়ে থাকে তাহলে আমরা জানি ব্যাক ভি সমান ইউ প্লাস এটি। আদি ব্যাক কিন্তু 0 ছিল, আর ত্বরণ মান পেলাম আমরা 2, এর সময় তো আছে 10, তাহলে 10 × 20 মিটার পার সেকেন্ড কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ 12 নম্বর যে প্রশ্নটি ছিল এটির সঠিক উত্তর কিন্তু হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তারপর প্রশ্ন নম্বর 13 তো বলা আছে বস্তুটির গতির ক্ষেত্রে তলটি মসৃণ হলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 27.5 মিটার। অর্থাৎ তলটি যদি ঘর্ষণ বল না থাকতো, তলটি যদি ঘর্ষণ বল না থাকে তখন এটি 5 সেকেন্ডে কত দূরত্ব যাবে এটা আমাদের বলতে, যে 5 সেকেন্ডে যাবে 27.5 মিটার। এটি সঠিক কিনা, অর্থাৎ এটি সঠিক কিনা এরকম ভাবে তারা বলছে। এখন আমরা দেখবো যে যদি মসৃণ থাকে তখন ত্বরণ কত হবে। আমরা ত্বরণ এই সময় আমরা লিখতে পারবো F/m। এফ এর মান হবে আমাদের 11 আর এম এর মান ছিল আমাদের 5 কেজি। তাহলে 11/5 এটি কিন্তু আমরা পেলাম কি, তার ত্বরণ পেলাম। অর্থাৎ যদি ঘর্ষণ বল না থাকে তখন ত্বরণ ছিল আমাদের এইটা। এখন এই ত্বরণে 5 সেকেন্ড যদি চলে তাহলে সে 27.5 মিটার দূরত্ব যায় কিনা। তাহলে এক্ষেত্রে যদি সে 5 সেকেন্ড ধরে চলে তাহলে ইউটি প্লাস হাফ এইচ স্কোয়ার, আমরা আদিবেগ শূন্য আর হাফ, এর মান ছিল আমাদের ত্বরণ ছিল 11/5 আর সময় ছিল কত 5 স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হাফ 11/5 ইন্টু 5 হচ্ছে 25, এটাকে যদি কাটা হয় তাহলে হচ্ছে আমাদের 5 এবং এটা হচ্ছে আমাদের 5 হচ্ছে 55, তাই 55/2। তাহলে এটাকে যদি ভাগ করা হয় তাহলে যদি আমাদের 27.5 মিটার। অর্থাৎ ক নাম্বার যে অপশন ছিল আমাদের 1 নাম্বার রূপান্তর হবে 1, কিন্তু সঠিক, 1 সঠিক, এত মিটার দূরত্ব যাবে। এখন 2 বলা আছে ঘর্ষণ বস্তুটির ওজনের উপর নির্ভর করে। হ্যাঁ, 2 ঘর্ষণ বস্তুর ওজনের উপর নির্ভর করে, বস্তুর ওজন যত বাড়বে ঘর্ষণ বল কিন্তু তত বাড়বে। তার মানে 2 কিন্তু হচ্ছে সঠিক, অর্থাৎ এই 2 নম্বর অপশন কিন্তু সঠিক। তারপর 3 নম্বরে বলা আছে গতি ঘর্ষণ এর মান 0.02, গতি ঘর্ষণ সহক এর মান 0.02। আমরা জানি যে গতি ঘর্ষণ সহক যদি বের করি এটা মিউ সমান আমরা জানি এফ ঘর্ষণ বল ডিভাইড বাই ওজন। তাহলে ঘর্ষণ বল দেওয়া আছে আমাদের 1 নিউটন আর ওজন দেওয়া ছিল আমাদের 5 কেজি ভর আর যে মান 9.8। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 0.02 আসবে। তাহলে আমরা বলতে পারি এই 3 নাম্বার কিন্তু সঠিক, অর্থাৎ 1 2 3 এই তিনটি কিন্তু সঠিক। সুতরাং উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার অপশন। ঘ নাম্বার অপশন সঠিক হচ্ছে 1 2 আর হচ্ছে 3 নাম্বার। এই 3 নাম্বার কিন্তু হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 13 নম্বর প্রশ্নের এই 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 14 তে বলা আছে কোনটি ফসিল জ্বালানি। আমরা জানি যে সৌরশক্তি এটি ফসিল নয়, পরমাণু শক্তি ফসিল নয়, লাকড়ি এটি ফসিল না। তাহলে ফসিল হচ্ছে এই খনিজ পদার্থ, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে গ্যাস হচ্ছে আমাদের এই ফসিল জ্বালানি। তারপর প্রশ্ন নম্বর 15তে বলা আছে জড়তা এর ধর্ম কি। 1 নাম্বার হচ্ছে বস্তুর স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে। হ্যাঁ, জড়তা কোনো বস্তুর স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে, এটি সঠিক। আর 2 নম্বর অপশন বলা আছে বস্তুকে সমত্বরণে গতিশীল রাখে। জড়তা কিন্তু কোনো বস্তুকে সমত্বরণে গতিশীল রাখতে পারে না, সুতরাং এটি সঠিক নয়। বস্তুর ভরের সাথে সম্পর্কিত, ভর যত বাড়ে জড়তা তত বাড়ে। অর্থাৎ 1 এবং 3 হচ্ছে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 ও 3, এটি কিন্তু হচ্ছে সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 16তে বলা আছে এক পরমাণু ইউরেনিয়ামের ফিশনে কয়টি নিউট্রন নির্গত হয়। এক পরমাণু ইউরেনিয়ামের ফিশনে কয়টি নিউট্রন নির্গত হয় এটি আমরা একটু দেখব। ইউরেনিয়াম 92, এটা হচ্ছে 235 ভর সংখ্যা, প্লাস হচ্ছে 1টি নিউট্রন যদি আঘাত করে তাহলে এটি বেরিয়াম এবং হচ্ছে ক্রিপ্টন এবং নিউট্রন উৎপন্ন করবে। বেরিয়াম ক্রিপ্টন হচ্ছে 36, এক্ষেত্রে 92 এবং এটা হচ্ছে আমাদের 56 এবং এটা হচ্ছে 141 এবং 3টি নিউট্রন উৎপন্ন হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি ইউরেনিয়াম পরমাণুকে 1 নিউট্রন যদি আঘাত করে তাহলে আমাদের 3টি নিউট্রন কিন্তু উৎপন্ন হবে, অর্থাৎ নিউট্রন সংখ্যা হচ্ছে আমাদের 3টি। এটি কিন্তু হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 3টি। এটি হচ্ছে 3টি নিউট্রন উৎপন্ন হবে। নম্বর 17 ছুরির এক পাশ তীক্ষ্ণ হওয়ার কারণ কি। আমরা জানি যে ছুরির এক পাশ তীক্ষ্ণ হওয়ার কারণ হচ্ছে যাতে করে আমাদের এই ক্ষেত্রফলের মান কম থাকে, আর ক্ষেত্রফলের মান যদি কম হয় তখন কিন্তু চাপের মান বেশি হবে। কারণ আমরা জানি চাপের একটি সূত্র জানি যে চাপ P সমান বল বাই ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের সাথে এটি সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল যত কম হবে চাপ তত কিন্তু বেশি হবে, ক্ষেত্রফল কমলে চাপ বেশি হয়। এই জন্য একটি ছুরির এক প্রান্ত কিন্তু ধারালো থাকে, অর্থাৎ এই প্রান্তটা কিন্তু ধারালো থাকে, একটি ছুরির এই প্রান্তটা কিন্তু ধারালো থাকে। ক্ষেত্রফল যত কম থাকে তখন চাপ তত কিন্তু বেশি হয়। প্রশ্ন হচ্ছে 18 তরলের চাপ কিসের উপর নির্ভর করে। তরলের গভীরতা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। তরলের গভীরতা যত বাড়বে চাপ ততই কিন্তু বৃদ্ধি পাবে, কারণ আমরা জানি যে চাপ P সমান H rho G, এরকমটাই আমরা জানি। গভীরতা যত বাড়বে চাপ কিন্তু তত বাড়বে। এরপর
ঘনত্ব বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়, এই ঘনত্ব যত বৃদ্ধি পাবে তরলের চাপ কিন্তু তত বাড়বে, অর্থাৎ এটা এবং এটাও কিন্তু বাড়বে। এবং তরলের ওজন বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়, অর্থাৎ তরলের চাপ কিন্তু তরলের ওজন বৃদ্ধির সাথে সাথে কিন্তু হ্রাস পাবে না। ওজন বৃদ্ধি যত পাবে তরলের ক্ষেত্রে এই চাপ কিন্তু বেশি হবে, অর্থাৎ 1 এবং 2 কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ 18 এর 1 এবং 2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 19, প্রশ্ন 19-এ বলা আছে তাপমাত্রার পরিবর্তন না করে পদার্থের অবস্থা পরিবর্তনকারী তাপকে কি বলে? আমরা জানি যে কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন না করে যদি অবস্থার পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে যে তাপটা কাজ করে সেক্ষেত্রে সেটি কিন্তু সুপ্ত তাপ। এই তাহলে সুপ্ত তাপ অপশনে রয়েছে আমাদের ঘ নাম্বার অপশন, ঘ নাম্বার অপশন কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 20, প্রশ্ন 20-এ বলা আছে 2 কেজি পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ কত? 2 কেজি পানির তাপমাত্রা যদি আমরা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে তাপটা কত হবে? সেক্ষেত্রে আমরা জানি যে তাপ কিউ সমান এম এস ডেল থিটা। এম এর মান ছিল 2 কেজি আর এস এর মান পানির আপেক্ষিক তাপ হচ্ছে আমরা জানি 4200, আর তাপমাত্রা যেহেতু বলছে 2 ডিগ্রি বৃদ্ধি তাহলে 2 ডিগ্রি বৃদ্ধি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি ডেল থিটার মান কিন্তু দেওয়া আছে আমাদের 2 ডিগ্রি সেলসিয়াস সমান কিন্তু 2 কেলভিন। কারণ তাপমাত্রা পার্থক্য যদি হয় সেলসিয়াসকে কেলভিন লেখা যায়, পার্থক্য বললে সেলসিয়াসকে কেলভিন কিন্তু লেখা যায়। এই জন্য এটাকে যদি আমরা গুণ ভাগ দিই তাহলে আমরা যে উত্তরটি পাবো 16,800 জুল, অর্থাৎ এইটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর হচ্ছে প্রশ্ন নম্বর 21 এবং 22, এক্ষেত্রে একটি উদ্দীপক দেয়া আছে, বলছে যে এই উদ্দীপকের আলোকে 21 নং ও 22 নং প্রশ্ন উত্তর দাও। এখন এই উদ্দীপকের আলোকে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে এই তরঙ্গ শীর্ষ এবং এই যে তরঙ্গ শীর্ষ পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব কিন্তু ল্যামডা, তাহলে এখান থেকে এখানে একটা ল্যামডা এবং এখান থেকে এই এখান পর্যন্ত আরেকটি ল্যামডা, এক্ষেত্রে কিন্তু আমাদের দেয়া আছে কি 2 ল্যামডা দেয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে 2 ল্যামডা সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে ল্যামডা সমান আমরা পাবো কিন্তু 5 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার করলে 100 দ্বারা ভাগ অর্থাৎ অথবা 10^2 দ্বারা গুণ, তাহলে এটা কিন্তু আমরা ল্যামডা মান পেলাম। এখন প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্নতে বলা আছে তরঙ্গটির বেগ কত? তরঙ্গটির বেগ যদি আমরা বের করি আমরা জানি যে বেগ v সমান হচ্ছে f ল্যামডা। এক্ষেত্রে f এর মান দেওয়া আছে আমাদের 1100 আর ল্যামডা মান দেওয়া আছে 5 গুণন 10 - 2। এটাকে যদি আমরা গুণ করি এর মান পাবো আমরা 55 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 55 মিটার পার সেকেন্ড কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 22, প্রশ্ন নম্বর 22-এ বলা আছে তরঙ্গটির 8800টি পূর্ণ স্পন্দন দিতে কত সময় লাগবে? এখন আমরা জানি যে একটি স্পন্দন দিতে একটি স্পন্দন দিতে সময় লাগে কিন্তু টি সময় লাগে, অর্থাৎ পর্যায়কাল সময় লাগে। একটি স্পন্দন দিতে যে সময় লাগে, এই যে একটি স্পন্দন দিতে যে সময় লাগে তাকে কিন্তু আমরা পর্যায়কাল বলি। একটি স্পন্দন দিতে সময় লাগে টি, তাহলে 8800টি স্পন্দন দিতে সময় লাগবে কিন্তু 8800 টি, এতটুকু কিন্তু আমাদের সময় লাগবে, অর্থাৎ এতটুকু কিন্তু আমাদের সময় লাগবে। এখন আমরা জানি 8800 ইন্টু টি সমান আবার লিখতে পারি 1/f, টি সমান 1/f লিখতে পারি। এক্ষেত্রে 8800 আর টি সমান যেহেতু 1/f, f এর মান তো আছে 1100, 2 শূন্য যদি চলে যায় তাহলে এটা হচ্ছে আমাদের এই যদি কাটাকাটি করে 11 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে আমাদের 8, অর্থাৎ 8 সেকেন্ড। 8 সেকেন্ড কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 23, প্রশ্ন নম্বর 23-এ এম এবং এম প্রাইম একটি অবতল দর্পণ দেখানো হয়েছে এবং অবতল দর্পণের মেরু থেকে এই ফোকাস বিন্দু পর্যন্ত যে একটি দূরত্ব সেটি দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এখানে একটি বস্তু রাখা হয়েছে দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে এই একটি বস্তু রাখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 23-এ প্রশ্ন বলা আছে এই বস্তুটিকে যদি 5 সেন্টিমিটার পিছানো হয়, বস্তুটিকে 5 সেন্টিমিটার যদি পিছানো হয় তার মানে এটা হচ্ছে 15, যদি 5 সেন্টিমিটার আমরা পিছিয়ে নিই তাহলে বস্তুটা কিন্তু এই বিন্দুতে চলে আসবে, এই বিন্দুতে চলে আসবে। বস্তুটা যদি এই বিন্দুতে চলে আসে তখন প্রতিবিম্ব কিরূপ হবে? অর্থাৎ বস্তুটা যদি এই বিন্দুতে চলে আসে তখন কিন্তু আমাদের প্রতিবিম্ব গঠিত হবে প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলো পিছিয়ে গেলে এটি প্রধান ফোকাস দিয়ে যাবে এবং প্রধান ফোকাস দিয়ে কোনো আলো গেলে এটি আবার এই প্রধান অক্ষের সমান্তরালে ফেরত আসবে। তখন কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে বক্রতার কেন্দ্রেতেই, অর্থাৎ এখানে বক্রতার কেন্দ্রের ভিতরে প্রতিবিম্ব গঠিত হবে। এক্ষেত্রে প্রতিবিম্ব হচ্ছে আমাদের বাস্তব, কারণ আলোক রশ্মি প্রকৃতপক্ষে এসে মিলিত হয়েছে বাস্তব প্লাস হচ্ছে কিন্তু উল্টো, বাস্তব এবং উল্টা হবে, কেননা এটা তীক্ষ্ণ উপরে ছিল এবং এই প্রধান অক্ষের নিচে বস্তুটি চলে এসেছে, এই জন্য বাস্তব এবং সেটা হচ্ছে কি উল্টো। তার মানে ক নম্বর অপশন ছিল বাস্তব এবং উল্টো, এটি কিন্তু সঠিক। তারপর এ বি এর আকারে সমান প্রতিবিম্ব গঠিত হয়। আমরা দেখতেছি যে বস্তুটা যতটুকু বড় প্রতিবিম্ব ঠিক ততটুকু বড় হবে, তার মানে 2 নম্বরও কিন্তু সঠিক, অর্থাৎ 1 এবং 2 এটিও কিন্তু সঠিক। তারপর 3-এ বলা আছে
অবাস্তব ও সোজা প্রতিবিম্ব গঠন করে। এটি কিন্তু অবাস্তব প্রতিবিম্ব নয়, অর্থাৎ 3 নাম্বার সঠিক নয়। সুতরাং 1 এবং 2 কিন্তু এই প্রশ্নের এটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 24 বলা আছে বিবর্ধন সবসময় m সমান 1 হয় কোন দর্পণের ক্ষেত্রে? এই 24 নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে m সমান 1 হবে কোন দর্পণের ক্ষেত্রে? এটি কিন্তু আমরা জানি যে সমতল দর্পণের ক্ষেত্রে সবসময় বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয়, এটি সর্বদা সমতল দর্পণের ক্ষেত্রে কিন্তু এটা হবে। তারপর প্রশ্ন নম্বর হচ্ছে 25। প্রশ্ন নম্বর 25 বলা আছে কাচের প্রতিসরাঙ্ক 1.5। তাহলে কাচের প্রতিসরাঙ্ক যদি 1.5 হয় তাহলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। এখন কাচে আলোর বেগ দেয়া আছে, অর্থাৎ কাচে আলোর বেগ দেওয়া আছে সিভি, এর দেওয়া আছে 2.2, সরি এক্ষেত্রে দেওয়া আছে 2 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড, এটি দেওয়া আছে আমাদের কাঁচা আলোর বেগ। এখন প্রশ্নটি বলা আছে যে বাতাসে আলোর বেগ কত, অর্থাৎ বায়ুতে আলোর বেগ কত। এটা যদি চায় আমরা জানি যে এ ইটা জি সমান, উপরে যেহেতু এ আছে আমরা এই আলোর বেগের ক্ষেত্রে উপরে এ থাকলে এখানে লিখবো সি এ এবং নিচে জি আছে তাহলে লিখবো কি সিজি। আমাদের চেয়েছে সি এ চেয়েছে, যদি সি এ চায় তাহলে আমরা এটাকে লিখতে পারি সি, এটাকে লিখতে পারি সি এর সমান আমরা লিখতে পারি এ ইটা জি পূরণ হচ্ছে সিজি। এ ইটা জির মান হচ্ছে 1.5 আর সি এর মান ছিল আমাদের 2 গুণন 10⁸8। এটিকে যদি আমরা গুণ দেই তাহলে এর মান পাবো আমরা 3 গুণন 10⁸8 মিটার পার সেকেন্ড। তোমরা নতুন যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের এমসিকিউ ও সিকিউ প্রশ্নগুলো নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ।